নমস্কার, একেবি টিভির প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীর কুঞ্জপুর এলাকায় রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের শিলান্যাস করা হয়। শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতে ও রাজ্যের মুখ্য সচিব সহ সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরটি ঘুরে দেখেন ও রক্তদাতাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, মহিলারা যেমন পুরুষ অফিসারদের অনুপ্রেরণা যোগায়, আবার ঠিক উল্টোটাও হয়। এখানে শুধু ওনাদের কথা বললে চলবে না, একজন আরেকজনের জন্য শুধু সামনের দিকে এগিয়ে যায়। সেদিনও আমি অবাক হয়ে গেলাম, 30 জন টিসিএস অফিসার যাদের সমর্পণ দিবস ছিল, সেখানেও 10 জনই মহিলা অফিসার। তাদের ব্যাকগ্রাউন্ড দেখে আমি অবাক হয়ে গেলাম যে 30 জনের মধ্যে 27 জনের মতো ইঞ্জিনিয়ার, কেউ বিটেক আবার কেউ এমটেক। তাই ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই বলে তিনি জানান। অফিসাররা মেল অফিসারদের বলছে, এখন তো ফিমেল অফিসারও আছে। মহিলারা যেরকম মেল অফিসারদের অনুপ্রেরণা যোগায়, আবার উল্টোটাও কিন্তু হয়। এখানে শুধু ওনাদের কথা বললে হবে না, একজন আরেকজনের জন্যই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেদিনও আমি অবাক হয়ে গেলাম যে 30 জন নতুন যারা টিসিএস অফিসার, তাদের যে ডেলি ভিক্টরি সেশন ছিল সমাপন দিবস, দেখলাম 30 জনের মধ্যে 10 জনই মহিলা আর 20 জন পুরুষ। এবং ওদের ব্যাকগ্রাউন্ড আমি দেখে অবাক হয়ে গেলাম যে 27 জনের মধ্যে ইঞ্জিনিয়ারিং, কেউ বিটেক এমটেক, আবার কেউ আছে 3-4 জন যে আছে তারা আবার কেউ পিএইচডি করা গোল্ড মেডেল। আমি একটা জায়গায় আমি বলছিলাম যে আপনাদের ছেলে মেয়েদেরকে, আর একজন ভেটেরিনারি সার্জনও ছিল, যে আর এইসব প্রফেশনাল কলেজে না পাঠিয়ে সোজা সিভিল সার্ভিসে চলে আসে। কারণ নিশ্চয়ই এর মধ্যে অনেক বেশি, নিশ্চয়ই সব জায়গায় মানুষের জন্য কাজ করা যায়, কিন্তু এই প্ল্যাটফর্মে থেকে আরো অনেক বেশি মানুষের জন্য কাজ করা যায় বলেই তবে চলে আসছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগামে নিরীহ পর্যটকদের পাকিস্তানের জঙ্গিরা হত্যা করেছে। ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গিদের যোগ্য জবাব দিয়েছে। সেই উপলক্ষে 9 বনমালীপুর মন্ডলের উদ্যোগে রবিবার ভারতের বীর সেনানীদের সমর্থনে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য এক তিরঙ্গা র্যালির আয়োজন করে। র্যালিটি শুরু হয় চন্দ্রপুর আইএসবিটির সামনে থেকে, তা গিয়ে শেষ হয় মৎস্যমণি এলাকায়। র্যালিতে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ আরো অনেকে। কাশ্মীরে গত 22 এপ্রিল পাক মদতপুষ্ট যারা উগ্রপন্থীরা রয়েছে, তারা আমাদের যারা ভারতীয় পর্যটক পেহেলগাঁওয়ে ঘোরার জন্য সেখানে গিয়েছিল, তাদেরকে নির্বিচারে তারা সেখানে হত্যালীলা সংগঠিত করেছে। এবং তার পরবর্তী সময়ে আমরা সবাই জানি যে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার মুখ্যম জবাব এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানকে একটা মুখ্য জবাব দিয়েছে। আমাদের সেনাবাহিনী এবং আমাদের স্থলবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী জওয়ানরা যে বীর পরাক্রমী যেই ওনারা দেখিয়েছেন, তাতে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি। এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত, বিকশিত ভারত এবং আমাদের এই যে পরাক্রমী ভারত। বৃদ্ধা মায়েদের জন্য রাজ্যের প্রত্যেক জেলায় সরকারের হোমের পরিকল্পনা রয়েছে। রবিবার আগরতলার বরজলা আপনাঘর বৃদ্ধাশ্রমে অবলম্বনের 37তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কার্যক্রমে উপস্থিত থেকে কথা জানালেন মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন মেয়র তার বক্তব্যে উল্লেখ করেন যে এই হোমে দেখা যায় সততা, স্বচ্ছতা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে মায়েদেরকে লালন পালন, চিকিৎসা সবকিছু পরিষেবার দায়িত্ব নিয়ে করা হচ্ছে। এই হোমে সরকারি হোম বাদ দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় প্রতিনিধিরা আসেন। তবে এদিন তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেন, মায়েদের এইভাবে হোমে দেখে সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি ফুটে ওঠে। তবে আজ থেকে 36 বছর আগে মাত্র 5 জন মায়েদের আবাসিক হিসেবে নিয়ে এই হোম তার যাত্রা শুরু করলেও বর্তমানে মায়েদের আবেদনের ভিত্তিতে এখানে আজ অনেক মায়েদের দেখা যায়, যাদের বেশিরভাগই তাদের পরিবারে হয়তো নির্যাতনের শিকার হয়ে নিজেকে এর থেকে দূরে নিয়ে এসেছেন একটু শান্তির আশ্রয়ের জন্য। জানালেন, এই ধরনের হোম সরকারিভাবে প্রত্যেকটি জেলায় করার চিন্তা ভাবনা আছে সরকারের। দেখা যায় সততা, স্বচ্ছতা, নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত মায়েদের পরিষেবা দেওয়া হয় সর্বক্ষণ। এই অবলম্বন আপনার ঘর 1989 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তখন মাত্র 5 জন মায়েদের এই আবাসিক দিনে শুরু হয়েছিল। পরবর্তী সময়ে আস্তে আস্তে যখন এই অবলম্বন কাছে মায়েদের আবেদন আসে, তাদের থাকা, খাওয়া, চিকিৎসার ব্যবস্থা সহ যে সুবন্দোবস্ত আছে, তাদের মৃত মানুষ যারা পরিবার থেকে নির্যাতিত কিংবা অবহেলিত, তাদেরকে স্থান করে দেওয়ার জন্য এই জায়গাটাতে তারা পাঠিয়ে দেয়। আমি বলবো যে এখানে সামাজিক অবলম্বন আমরা ভালো চালিয়েছি। এই ধরনের হোম সরকারিভাবে প্রতিটি ডিস্ট্রিক্টে করার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি বলবো যে আমি উৎসব প্রদান করি না, ক্ষেত্রে সামাজিক অবক্ষয়ের একটা জায়গা বা প্রতিচ্ছবি বলবো এই ধরনের হোম। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। রবিবার হায়দ্রাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত শিশু সহ মোট 17 জনের মৃত্যু হয়েছে। আহত হন আরো বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলের 11টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল 6টা নাগাদ চারমিনারের সামনে গুলজার হাউসে আগুন লাগে। প্রথমে একতলায় আগুন লাগে,
দ্রুত সেই আগুন বিল্ডিং এর অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ে। ওই বিল্ডিং এর নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে, বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রী পুন্নম প্রভাকরের সাথে কথা বলেন। আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী দপ্তরের তরফে দুর্ঘটনার মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। কাশ্মীরের পহেলগাম হামলার পর কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিন্দুর চালানো হয়েছে গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে সেই সব তথ্য। বিভিন্ন দেশে যাবে ভারতের প্রতিনিধি দল, তার জন্য করা হয়েছে বিশেষ টিম। কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে চরম বার্তা দিয়েছে। এবার সেই বার্তা পৌঁছে যাবে বিশ্ব মঞ্চেও। পাকিস্তানের সন্ত্রাসের কারখানা যে কতটা ভয়ঙ্কর তা বিশ্বের সামনে তুলে ধরতে তৈরি হয়েছে 7টি সংসদীয় প্রতিনিধি দল। সব দলের প্রতিনিধিদের মোট 7টি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। আগামী 20 মে নাগাদ শুরু হবে এই বিদেশ সফর। দেশের স্বার্থে রাজনীতি ভুলে বিরোধীদেরও আপন করে নিতে কুণ্ঠিত হন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি, কংগ্রেস, এনসিপি, জেডিইউ, ডিএমকে, এআইএমএম এর সাংসদরা থাকছেন বিভিন্ন টিমে। কংগ্রেস সাংসদ শশী থারুর আমেরিকা, পানামা, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়ায় 9 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পাশাপাশি এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন। বিজেপির সাংসদ বৈজয়ন্ত পান্ডা সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং আলজেরিয়ায় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে বিজেপির সাংসদ রবি শঙ্কর প্রসাদ আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ডেনমার্কে 8 সদস্যের দলের নেতৃত্ব দেবেন। এই টিমে থাকবেন পশ্চিমবাংলার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলতে রাজি আসাউদ্দিন ওয়েসিও। ওয়েসি বিজেপির হিন্দুত্ববাদের রাজনীতির প্রবল বিরোধী। পহেলগাম হামলার পর রাজনৈতিক বিভেদ ভুলে সরকারের পাশে দাঁড়িয়েছেন তিনি। পাকিস্তানকে তুলোধনা করেছেন। তাছাড়া ওয়েসি সুশিক্ষিত সুবক্তা, পাশাপাশি তিনি একজন দক্ষ আইনজীবীও। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বহু চর্চিত অপারেশন সিন্দুর কোনো প্রতিশোধ নয়, এটা ন্যায় বিচার মাত্র। রবিবার এক্স হ্যান্ডেলে নতুন একটি ভিডিও পোস্ট করে এমনই বার্তা দিল ভারতীয় সেনা। রবিবার সেনার ওয়েস্টার্ন কমান্ডারের এক্স হ্যান্ডেলে অপারেশন সিন্দুরের নতুন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর শুরুতেই দেখা গেছে একদল জওয়ান। তাদের মধ্যে একজন বলছেন, কাশ্মীরের পহেলগাম হামলার পর অপারেশন সিন্দুরের সূচনা হয়েছিল। ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে তার শিক্ষা দিতেই ভারতের এই অভিযান। এটি কোনো আক্রোশ বা প্রতিশোধ নয়, এটি ন্যায় বিচার। অপর এক জওয়ান বলেন, পাকিস্তানের যে সকল সামরিক পোস্টগুলি থেকে গোলা বর্ষণ করা হয়েছিল সেগুলি সবকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত 22 এপ্রিল পহেলগামে 26 নিরস্ত্রকে হত্যা করে লস্করের জঙ্গি সংগঠন টিআরএফ-এর 4 জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে গত 6 মে গভীর রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতে তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের কমপক্ষে 11টি একাধিক বায়ু সেনা ঘাঁটি। জানা গিয়েছে এখন পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে 100 জনের বেশি জঙ্গি ও 35 থেকে 40 জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি, কিন্তু তা নিয়েও বিরোধীদের তরফে চলে জোর তর্ক বিতর্ক। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা এবং এই পরিপ্রেক্ষিতে ভারতের পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিন্দুর এবং হামলা পাল্টা হামলার আবহে সম্প্রতি পাকিস্তানকে ভারতের আপত্তি উড়িয়ে দিয়ে যে বিশাল অঙ্কের ঋণ দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এতে এখন ঋণ দেবার পর চরম উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। রিপোর্ট অনুযায়ী আইএমএফ এখন পাকিস্তান থেকে নিজেদের অর্থ আদায়ে অনিশ্চয়তা দেখছে। ফলে বিচার বিশ্লেষণের পর নতুন করে 11টি কঠোর শর্ত আরোপ করেছে সংস্থাটি। দেখে নেওয়া যাক এই রিপোর্ট। একেই বলে মরার উপর খাড়ার ঘা। একে তো পহেলগাঁও হামলার পর কড়া প্রত্যাঘাত ভারতের, বহু পুরনো সিন্ধু জল চুক্তি বাতিল ঘোষণা ভারতের, পাল্টা পাকিস্তানের তরফে দীর্ঘদিন ধরে চলে আসা সীমান্তে সিজ ফায়ার লঙ্ঘন, সন্ত্রাসবাদ ইস্যুতে লেজে গোবরে পাকিস্তান। একে তো সন্ত্রাসবাদকে লালন পালন,
যে চিত্র বারবার প্রকাশ্যে আসছে, খেই হারিয়ে খোদ সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই তা স্বীকার করেছেন, যা বিভিন্ন সামাজিক মাধ্যমে একেবারে প্রকাশ্যে চলে এসেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের উপর এখন আবার ঋণ প্রদানকারী সংস্থার শর্তের মালা, একটা দুটো নয়, কম করে অর্ধশতক। এর উপর পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুর এবং হামলা পাল্টা হামলার আবহে সম্প্রতি পাকিস্তানকে ভারতের আপত্তি উড়িয়ে দিয়ে বিশাল অঙ্কের ঋণ দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলে পাকিস্তানকে ঋণ দেওয়ার পর চরম উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন রিপোর্টে জানা যায়, IMF এখন পাকিস্তান থেকে নিজেদের অর্থ আদায়ে অনিশ্চয়তা দেখছে। ফলে বিচার বিশ্লেষণের পর নতুন করে 11টি কঠোর শর্ত আরোপ করেছে সংস্থাটি। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গভীর ঝুঁকি তৈরি করেছে। জানা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্টাফ লেভেল রিপোর্টে নিম্নলিখিত নতুন শর্তগুলির উল্লেখ রয়েছে। 17,600 বিলিয়ন রুপির নতুন বাজেট পার্লামেন্টের মাধ্যমে অনুমোদন করাতে হবে। বিদ্যুৎ বিলের উপর বাড়তি সারচার্জ আরোপ করা হবে। ঋণ পরিশোধ বাবদ অতিরিক্ত বোঝা সাধারণ মানুষের ওপর। পুরনো গাড়ি আমদানির নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। 4টি প্রাদেশিক ইউনিটে নতুন কৃষি আয়কর আইন চালু করতে হবে। এর আওতায় করদাতাদের শনাক্তকরণ, রিটার্ন প্রসেসিং, কমপ্লায়েন্স বৃদ্ধি এবং তথ্য প্রচার অন্তর্ভুক্ত। সকল পরিকল্পনার সময়সীমা 2025 সালের জুন পর্যন্ত বর্ধিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল নির্দেশিত প্রাতিষ্ঠানিক সংস্কার সংক্রান্ত রোড ম্যাপ প্রকাশ করতে হবে। 2027 সালের পরবর্তী সময়ের জন্য আর্থিক খাতের কৌশল নির্ধারণ করে তা প্রকাশ করতে হবে। বিদ্যুৎ খাতের 4টি নতুন শর্ত, ট্যারিফ নির্ধারণ, বিতরণ ব্যবস্থার সংস্কার ও আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে 22 এপ্রিল ভারতের অপারেশন সিন্দুর পাল্টা হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই উত্তেজনা পাকিস্তানের রাজস্ব ঘাটতি, বৈদেশিক লেনদেন এবং অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্ট অনুসারে পাকিস্তান সরকার 2025 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে 2,500 বিলিয়ন রুপি ব্যয় করতে চায়, যা পূর্ববর্তী বছরের তুলনায় 18% বেশি। রিপোর্ট জানাচ্ছে, এই ধরনের প্রতিরক্ষা ব্যয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত রাজকোষীয় ভারসাম্যের লক্ষ্যগুলোর সম্পূর্ণ বিপরীত। এই নতুন 11টি শর্ত যুক্ত হয়ে পাকিস্তানের উপর মোট 50টি শর্ত আরোপিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দাবি, এসব শর্ত শুধুমাত্র অর্থনৈতিক ভারসাম্যই নয়, বরং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও প্রশাসনিক সংস্কারের জন্য আবশ্যক। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। মর্মান্তিক ঘটনা, একসাথে ভাই বোনের মৃতদেহ উদ্ধার। আগরতলা শহরের বুকে পূর্ব চানমারি এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা। শনিবার থেকে নিখোঁজ ছিল তারা। শেষে রবিবার সামনে আসে এই অবাক করার মতো ঘটনা। বাড়ির সামনে নির্মাণ কাজের জন্য ব্যবহৃত ছোট গর্তের মধ্যে এদিন তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে। আগরতলা শহরের বুকে হৃদয় বিদারক ঘটনা, একসাথে ভাই বোনের মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। মর্মান্তিক ঘটনা আগরতলা পূর্ব চানমারি এলাকায়। মৃতদের বাবা সংবাদ মাধ্যমে জানান যে শনিবার থেকে নিখোঁজ তার ছেলে মেয়ে। প্রায় তারা এই জায়গায় খেলতে আসে, স্কুল থেকে এসেও এই জায়গায় খেলতে যায়। অন্যান্য দিনের মতো তিনি নিজেও শনিবার কাজে বের হবার সময় তাদের বলে যান যাতে কেউ নিজেদের মধ্যে ঝগড়া না করে। এরপর তিনি কাজে চলে যান। কাজ থেকে বিকেলে ঘরে ফিরে তিনি জানতে পারেন যে তারা ঘরে ফেরেনি। অগত্যা তিনি তাদের খোঁজে বের হন। সন্ধে গড়িয়ে রাত নেমে আসলেও কোনো খবর পাননি। এদিকে ওদিকে বলে রেখেছিলেন তাদের খোঁজ পেলে যাতে জানানো হয়। কিন্তু পরদিন অর্থাৎ রবিবার খবর আসে এই নির্মাণ কাজের জায়গায় যেখানে তারা প্রায় খেলা করতে যেত, সেখানে তাদের একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। পরবর্তীতে একই জায়গায় তার মেয়ের মৃতদেহ উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ঘটনাস্থলে স্থানীয়রা খুব ভিড় জমায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। জানা যায় যে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু বাড়ির পাশে নির্মাণ কাজের জন্য ব্যবহৃত ছোট গর্তের মধ্যেই। রবিবার সকালে তাদের মৃতদেহ ভেসে ওঠে। এরা হলো জনকীয় কৃষ্ণ দেবনাথের 11 বছরের ছেলে প্রসেনজিৎ দেবনাথ ও তার 7 বছরের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথ। ঘটনায় শোকের ছায়া নেমে আসে। মৃতদের বাবা সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে অবগত করেন।
আমি উঠে আগুই বেরিয়েছি দিনের লেগে এবার আমি কইছি খেলতা তো ভালো কথা তাই মনে মাস্টার বাড়ি আছে তাই তো খানার ওই টাইম না ওদের গেলেগা বা কাজা দিয়েছা করিস না বই না এরপর দিয়ে এই ভাগে তাইও আইয়া পরে বাবু হনো আইসে না এরপর আমি কাজের থেকে আইয়া ওই এরপর বিচারের মধ্যে বাইরেছি দিনের বাদ দেখা শুরু রাখছি আমি টিয়ানা ধরে এবার হয়ে যাবো কোনোদিন করতে বাইরেছে না শুরু স্কুল থেকে আইসা এমনি আইয়া যা ঠিক আছে দিয়ে আইলে এরপর আমি কই যদি রাস্তা না চিনে ধরে না আইসার এরপর বিচারণ বাইরেছি ওখানো পিছনে খুঁজ নাই এরপর তো অক্ষণে খালি ফোন কতদিন ধরে পান না ওই তো কালকা জল দিয়া ওই তো ওষুধও কইছি আমি জল বাগান খাইছি ভাই আমার আলাই গেছে বাদ ধরে গেছে কিভাবে খবর পাইছেন এখানে পাওয়া গেছে কি আনন্দ পাওয়া গেছে গাড়ে ফোন করছে গাড়ের তো জানাইয়া রাখছি গাড়ি এইদিকে আইয়া ইয়ে পরে গাড়ে ফোন ভাইয়া ওই দিলীপদার বউরে চিনেন নি এটা তো ডিউটিতে করে অরুজন চালা ওই বালুর স্কুলের লগে এবার ওই তাইনাদের ফোন করছে পরে এবার তাইনে আমি যাইতাম বেশি পরে আমি সেইদিকে দেখাই চন্দন দিলানি গেছে গেছে এই চিরাবানোর সময় তো জহিরা বাড়ির দিকে ধাবা ছোট বসেনি এরপরে হিয়ানো বলে পাওয়া গেছে যাইয়া দেওয়া কয়জন তো কইছে একজনই দেওয়া গেছে তো লগে তাইও আছে না না আছে তো কি নাম ছেলেরা ছেলে মেয়ের তাইরে তো পাওয়া গেছে না শুরু নাম কি তাদের ওই তো একটা নাম ফসনজিৎ আর একটা নাম প্রিয়াঙ্কা আপনার কি ছেলে মেয়ে ব্যুরো রিপোর্ট একিভি টিভি। 9 বছরের মেয়েকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে গিয়ে স্বামী দেবর ও শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ ও তার মা। এই ঘটনাটি ঘটে মোহনপুর মহকুমার বিজয়নগর এলাকায়। ঘটনার বিস্তারিত জানিয়ে নির্যাতিতা গৃহবধূ পূর্ব মহিলা থানার দ্বারস্থ হলে অভিযোগ নেয়নি পুলিশ। আজ থেকে প্রায় 10 বছর আগে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল যোগেন্দ্রনগর অজিতপল্লী এলাকার বাসিন্দা রামশীলের মেয়ে পায়েল শীল ও মোহনপুর মহকুমার বিজয়নগর এলাকার বাসিন্দা প্রদীপ বিশ্বাস। বিয়ের পর কয়েক মাস ভালোই ছিল। বিয়ের 1 বছরের মধ্যেই তাদের একটি কন্যা সন্তান হয়। বর্তমানে তাদের মেয়ের বয়স 9 বছর। প্রদীপ বিশ্বাস সহজ সরল প্রকৃতির হওয়ায় বিয়ের পর থেকে পায়েল শীলের দেবর সুরজিৎ বিশ্বাস তাকে নানাভাবে নির্যাতন করত বলে অভিযোগ। এমনকি নিজের বৌদিকে অনেক সময় কুপ্রস্তাব দিয়েছে বলে আরও অভিযোগ। কিন্তু নিজ এলাকায় শাসক দলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলছেন সুরজিৎ বিশ্বাস। তার ভয়ে কেউ মুখ খোলে না। গত বছরের নভেম্বর মাসে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় পায়েল শীল তার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে। এরপর আজ থেকে 2 মাস আগে মেয়ের টিসি আনতে বিজয়নগরে গেলে পায়েল ও তার মা শিখা শীলের কাছ থেকে তার মেয়েকে জোর করে রেখে দেয় প্রদীপ বিশ্বাস ও দেবর সুরজিৎ বিশ্বাস। এরপর থেকে মেয়েকে তার মায়ের সঙ্গে কথা বলতে দিত না প্রদীপ বিশ্বাস ও দেবর সুরজিৎ বিশ্বাস। অবশেষে শনিবার পায়েল শীল ও তার মা শিখা শীল নিজের মেয়েকে ফিরে পাওয়ার আশাতে বিজয়নগরে গেলে সেখানে তারা চরম নির্যাতনের শিকার হয়। তাদেরকে জুতা ও লাঠি দিয়ে মারধর করে স্বামী ও দেবর। বেপরোয়া মারধরে গুরুতর আহত হয় পায়েল শীল। এমনকি তাদের মোবাইল সেটও রেখে দেওয়া হয়। সেখান থেকে তারা মোহনপুর থানার পুলিশের সহযোগিতায় আইজিএম হাসপাতালে এসে চিকিৎসা করিয়ে আগরতলা পূর্ব মহিলা থানায় গেলে থানার পুলিশ তাদের অভিযোগ নেয়নি বলে অভিযোগ। আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশের কোনো রকম সাহায্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন পায়েল শীল। বাড়িতে আমি আমার বাচ্চারা আনতাম গেছিলাম বাড়িতে আনতাম গেছি পরে আমার দেবরে আমার মার উপর হের পাওয়ার জুতা খুললাম মারণ শুরু করে দিছে। তারপরে আমিও কাছে যাওয়া না আমারও মারছে আমার খুব রাতে বেঁচে দিছে। এবার আমার গালে জুতা দিয়ে মুখের জুতা দিয়ে দিছে। কে? আমার দেবরে শুধু দেবরে। নাম কি? সুরজিৎ বিশ্বাস। কি লেগে মারছে হঠাৎ করে মানে হ্যাঁ আমরা কি কেড়ে গেছি আমার বেবিরা আনতাম আমার মা ভালো না এই না সেই না। বেবি কই থাকে এমনি? বেবি থাকছে আমার কাছে। এই কয়েকদিন আগে এরা বসে কীর্তন উপলক্ষে বেবিরে রাখবো তার কাছে দিয়েছি কইছে তারা আমার কাছে কীর্তন শেষ হলে আমার কাছে দিয়ে দেবে। তারপর থেকে তারা না ফোন ধরে না বাচ্চার লোকের কথা কোয়া কিছু না আর শুধু বাচ্চাগুলো কথা বলতেছে না এরকম বাচ্চা কথা বলতেছে না। ফোন করলেও ফোন তুলে না। তারপরে কত বছর আগে বিয়ে হয়েছিল? এখন তুমি কি চাও? এখন আমি চাই তারা শাস্তি হোক। তারা আমার মারে মারছি বিনা কারণে মারছে। তুমি কি ব্যাপারে থানাতে জানাইছো? আরেকবার
এ ব্যাপারে পায়েল শীলের মা জানান, আমার অপরাধ, নাতিনকে কেন আনতে গেলাম। বাড়িতে যাওয়ার পর মেয়ের শাশুড়ি, দেবর ও জামাতা লাঠি সোঁটা নিয়ে আমাদের উপর হামলা চালায়। যে আবুরে স্কুল বলতে দিছে কদিন নিয়ে আবুরে দিলে আমি মাইনা করে দাম আবুরে এবার আবার তুমি নিয়ে গইলে তুমি নিয়ে যাই আইন গিয়া আনালে আমরা আইনা দিয়ে যাবো। মানে জামার বাড়ি থেকে বাচ্চা আনতে গেছে, মা আনতে গেছে। মা তো বাচ্চা এখানে এটা কি মার সাথে থাকে না বাবার সাথে থাকে? মার লেগে আসলো কিছুদিন আগে আমরা স্যান্টেন বেশি করে তখন তারা কইতেছে যে টিসি দিত না, আর কইছে আবুরে কদিন দিয়ে যান মেলা তুলে যাবো, এই কথা কয়ে রাখছে। একটা তারা আবার কোনো করে না, নাতিনের লোক একটু কত না, মানে না। আপনারা এখানে কি রয়েছে? কেন আইছি আমরা আজকে গেছি ঘরে নাতিন আনতাম, আর আমাদের মাইরা দেওয়ারে শাশুড়ি শ্বশুরে জামাইয়ে ওগুলো মিললা এরপরে মাইরা ধরে আমরা মোবাইল কাইরা নিয়ে রেখে দিছে। আমরা না কারো কাছে ফোন করতে দিছি, আর আমরা এখন অসহায় অবস্থা বলছি না ভাইরা আমরা কই কিটা করতাম। এবার থানা পিঠে জানাইছি। কি জামার নাম কি? প্রদীপ বিশ্বাস জানাইছি। থানা পুলিশে গিয়া এবারে গিয়েছিল তো লইয়া গেছে, আমরা গিয়েছিল এবারে কইছে কই মোবাইল এখন মেয়েকে ফিরে পেতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন জানিয়েছেন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের হাতে নির্যাতনের শিকার পায়েল শীল। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। জয়পুর এলাকায় এক বাড়ি থেকে জলের মোটর, গ্যাস সিলিন্ডার সহ যাবতীয় জিনিসপত্র চুরি করার দায়ে এলাকাবাসীদের হাতে আটক হলো এক চোর। রবিবার দুপুরে তাকে আটক করার পর স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। ধৃত চোর বেশ কয়েক বছর ধরে এই এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি করে চলেছে। বহু তৎপরতার পর অবশেষে রবিবার তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয় এলাকাবাসী। গতকালকে 4:20 আমার থেকে মোটর, গ্যাস সিলিন্ডার, হারমোনিক 4000 টাকা আর অন্য জিনিস সেগুলো নিয়ে এসে আজকে সিসি ক্যামেরা উপলক্ষ দিয়ে এখানে বাইক করছি। বাইক করে বাড়ি হইল জলগা বস্তি, রামনগর। ওখান থেকে বাইক করছি। পেল যে কালীপুর নামে কারো বিক্রি করছে। ওই উদ্দেশ্যে এখানে আসা। কি কি নিছে আপনার? গ্যাস সিলিন্ডার, মোটর, হারমোনিক 4000 টাকা আর অন্য জিনিস। রবিবার দুপুরে জঙ্গল থেকে উদ্ধার করা হয় এক মানব কঙ্কাল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মোহনপুর মহকুমার দীঘালিয়া এলাকার কলোনি পাড়ায়। উদ্ধার করা হয় নরমুণ্ড সহ শরীরের বিভিন্ন অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লিফুঙ্গা থানার পুলিশ ও মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক। 4 বছর আগে এলাকা থেকে প্রীতম সরকার নামে এক নাবালক নিখোঁজ হয়ে গিয়েছিল। সম্ভবত তারই দেহের অংশ হতে পারে বলে ধারণা সকলের। এ ব্যাপারে নিখোঁজ প্রীতম সরকারের বাবা জানান, আমার ছেলে তো 3 বছর ধরে নিখোঁজ। আমাদের এলাকার এক মহিলা আজ এখানে আসে মাটির পাত্র খুঁজতে। এখানে এসে তিনি একটি কঙ্কালের মাথা দেখতে পান। 2022 সালের 2রা অক্টোবর সে নিখোঁজ হয়েছিল। 3 বছর পর কঙ্কাল পাওয়া গেছে বলে তিনি জানান। তবে সঠিকভাবে কিছু বলতে না পারলেও প্রীতমের বাবার প্রাথমিক ধারণা এটি ওনার ছেলেরই হবে। আমার ছেলে তো আজকে 3 বছর ধরে পাই না নিখোঁজ। না আমার এলাকার একজন আছে মহিলা, ওই মাটির বাবা খুঁজতে এসে একটা কঙ্কালের মাথা পাইছে। মানে কি প্রীতম সরকার ওই নাকি অন্য কি ওই, এটা তো অনেক কঙ্কাল দিয়ে আমি চিনতে পারতেছি। আজকে 3 বছর চলে, 2/10/2022 নিখোঁজ। 3 বছর পরে পাওয়া গেছে কঙ্কালটা। আপনি কিভাবে বুঝতে পারছেন, ধারণা করতে পারতেছেন যে আপনার ছেলে হইতে পারে? আমি তো এটা সঠিক ভাবতে পারতেছি আমার ওই নাকি অন্য কি ওই। নিচে আবারও একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন
একেবি টিভির পর্দায়। বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। গোমতী জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বিকল, এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ নীরব দর্শক। 2012 সালে ঢাকঢোল পিটিয়ে গোমতী জেলা হাসপাতালের উদ্বোধন করা হয়। যেদিন থেকে জেলা হাসপাতাল উদয়পুরে চালু হয়েছিল সেদিন থেকে প্রশ্ন ছিল জেলা হাসপাতালের পরিষেবা নিয়মিতভাবে সচল রাখা যাবে কিনা। দেখা গেছে 13 বছর পর সেই ধারণাই বাস্তবায়িত হতে চলছে। কখনো বিদ্যুৎ থাকে না, রোগীদের জন্য পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচালয়গুলো ব্যবহারের অযোগ্য, রাতে একাংশ ডাক্তারদের খুঁজে পাওয়া যায় না পরিষেবা দেওয়ার জন্য। কখনো কখনো রাত 1টার পর ডাক্তাররা রাউন্ড দিতে দেখা যায়। এ নিয়ে বহুবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আমরা হাসপাতালে নিয়মিতভাবে পরিষেবা চালু রাখার জন্য নির্দেশ দিয়ে গেল, তা বাস্তবে রূপান্তরিত হচ্ছে না। শনিবার রাতে সামান্য বৃষ্টিতে বিদ্যুৎ চলে যায়। হাসপাতাল ছিল কয়েক ঘন্টা অন্ধকারে। যিনি জেনারেটর চালু করার কথা ওনাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আইসিইউতে বেশ কয়েকজন রোগীকে পরিষেবা দেওয়া যায়নি। এর ফলে দুলাল মজুমদার নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার থেকে সিটি স্ক্যান অচল, তার ফলে দূর দূরান্ত থেকে আগত রোগীরা অগ্রিম বুকিং নিয়ে সিটি স্ক্যান করার জন্য এসে ঘুরে যেতে হয়েছে। এ ব্যাপারে কর্তব্যরত এক মহিলা চিকিৎসক জানিয়েছেন, যারা সিটি স্ক্যান চালানোর দায়িত্বে আছে তারাই দেখছে। ব্যাপারটা বেশি সমস্যা হলে রোগীদের আগরতলায় রেফার করা হচ্ছে বলে তিনি জানান। সিটি স্ক্যান খারাপ আছে বলেছে আমাদেরকে, একটু টেকনিক্যাল সমস্যা হলে জানা নেই কিসের জন্য খারাপ হয়েছে। এখন পেশেন্ট এসছে, ওনার মানে আর্জেন্ট সিটি স্ক্যানের দরকার ছিল। ওই যাদের সিটি স্ক্যান হচ্ছে না তাদের কি করা হচ্ছে এখন? আসলে সিটি স্ক্যান না হলে যদি ফার্দার যদি আমরা দেখছি যদি প্রয়োজন হয় তার জন্য আমরা ট্রিটমেন্টও দিচ্ছি, আর যদি ট্রিটমেন্ট হয়ে তারপরে যদি পেশেন্টের দরকার লাগে রেফার দেওয়া হবে। রবিবার অগ্রিম বুকিং নিয়ে সিটি স্ক্যান করানোর জন্য রোগীরা এসে ফিরে গেছে। দাবি উঠছে মুখ্যমন্ত্রী যেন গোমতী জেলা হাসপাতালে পরিষেবা নিয়মিত রাখতে উদ্যোগ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বাংলাদেশের বাঁধের জেরে 2 ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন বিলোনিয়া বল্লা মুখা সীমান্ত এলাকা। অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে বর্ষার জলে বানভাসী হবে বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পাড়। সুকান্তনগর, নেতাজি সুভাষচন্দ্র নগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 5 শতাধিকের ওপর পরিবারের কয়েক হাজার মানুষের সে আশঙ্কা প্রকট হয়ে উঠেছে গত শনিবার রাতে টানা 2 ঘন্টার বৃষ্টিতে। দাবি উঠছে প্রশাসন যেন অতি সত্বর কোনো একটি ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে বর্ষার জলে বানভাসী হবে বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পাড়। সুকান্তনগর, নেতাজি সুভাষচন্দ্র নগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 5 শতাধিকের উপর পরিবারের কয়েক হাজার মানুষের সেই আশঙ্কা প্রকট হয়ে উঠেছে গত শনিবার রাতে টানা 2 ঘন্টার বৃষ্টিতে। জলমগ্ন হয়ে পড়েছে ভারত বাংলা সীমান্তের সুকান্তনগর পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকা। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 50 গজ, আবার কোথাও 10 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি। আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয়। তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল, কোনো দেশ সীমান্তে কিছু করতে গেলে তার সীমান্তের পিলার থেকে 150 গজ দূরে করতে হবে। তা না করে বাংলাদেশ এই বাঁধ নির্মাণ করে নিয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, যার ফলে জলের তলায় শত শত কানি কৃষিজ ফসল ও পুকুর। বাংলাদেশের বাঁধের কারণে আমরা বিভিন্ন এলাকা বাণিজ্য জায়গা জমি ধান ফসল নষ্ট হইতে আছে, ক্ষেত কৃষি
আচ্ছা, তো এটা কি এখনকার ঘটনা? এর আগে এই ধরনের ঘটনা ঘটছে? না, এর আগে তো জল দ্বারা আসলো নিচের দিকে, বাংলাদেশের দিকে দ্বারা আছিল, এখন ওই দ্বারা তো বাংলাদেশ অফ করে দিছে। হ্যাঁ, এরপর এখন জল যেতে পারতেছে না। এখন কি এখানে কি সমস্যা তৈরি হয়েছে? সমস্যা বাড়ি করে জল উঠে যাবে সব। এখন ক্ষেত কৃষির কি অবস্থা? কৃষি নষ্ট হয়ে যেতে আছে, জল উঠে গেছে, ক্ষেত থেকে জল উঠে গেছে। এখন আপনারা কি চাইতেছেন? এখন ধান পুকুর আর আমরা অতি সত্ত্বর যদি জলের দ্বারা করে দেয় তাহলে আমরা উপকার হবে। মাত্র গতকালকের একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশের বাঁধের ফলে এখান দিয়ে যেই জল জমছে, এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আস্তে আস্তে জল যদি বাড়ে তাহলে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে। এখন আমাদের একটা দাবি আছিল এখান দিয়ে খালঘাটটা গিয়ে যে যদি জলটা যদি ওপেন নদীর দিকে যদি নিয়ে ফেলায় তাহলে আমরা একটু বাঁচতাম। অনেক জমি টমি ডুবে গেছে, ধান টান করছিল, এইদিকে সব ডুবে গেছে। এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আছে। সবাই আইছে এখানে আদিগর, তারা দেখতে উঠে গেছে। এটা যদি অতি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হই। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। বিএসএফ জওয়ানদের লাঠির আঘাতে গুরুতর আহত হলো এক স্কুল ছাত্র, তার নাম ফয়সাল হোসেন। ঘটনাটি ঘটে শ্রীমন্তপুর এলাকায়। জানা যায় আহত ছাত্র বিএসএফ এর নির্দেশকে অমান্য করে সোনামুড়া শ্রীমন্তপুর স্থল বন্দরের কাছে ভারত বাংলাদেশ সীমান্তে ছুটে যাওয়ার চেষ্টা করে। তখনই বিএসএফ জওয়ানরা লাঠি দিয়ে ওই ছাত্রের উপর আঘাত করে। আহত ছাত্রের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় ফয়সালের পরিবারের লোকজনেরা। তাকে বেধড়কভাবে মারধর করেছে বলে অভিযোগ করেন শ্রীমন্তপুর 1 নম্বর ওয়ার্ডের মেম্বার। এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুড়া পোলা মানে 7-8 বছর 10 বছরের পোলা মানে সিলেবিলি লাগাইছে কেন কচালসনটা মাথা আছে কেডা মারে বিয়ে আছে। দৌড়ে যাইয়া দেখলাম কি শ্রীমন্তপুর পঞ্চায়েত ক্যাম্পের কমান্ডার যদি সিবে হইতে একটা ছিল কমান্ডার, তার কান্ডার বেড়াতে 300 কিলোমিটার ভিতরে কেন পোলা মানে ডেলি খেলাধুলা করে। এই স্কুল বদ্ধর কারণে খেলাধুলা করতে গেছে, বলটা নদীর দিকে গেছে বলের লাগে আছে। এবার কমান্ডার যাইয়া ফিরে শুরু করছে। এই যে ফসাল হোসেন আমার বাতিজা হয়, তো মাইকটা দিছে তো অনেক বেশি বড় দিয়ে লেছে। তো কমান্ডার দেখা দরকার ছিল পোলাটার বসটা কত ডুব। কোন ক্লাস পড়ে সে? ক্লাস 7 পড়ে। কোন স্কুল? এই সোনামুড়া ইনচে। তো এরপরে এই বাড়িটা যাওয়া কিন্তু একটা দুইটা বাড়ি দিলে ফাতলা হতে পারে দিলে ঠিক আছে, কিন্তু বাড়িটা দিয়েছে অনেক বড় জগান আছে, 7-8 ভাঙা গেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।